আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 99তম ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবির গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। সবচেয়ে সহজ একটি সাবজেক্ট। আমরা মডিউল বি থেকে আলোচনা করব বোর্ড অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটিস। বোর্ড এবং তার দায় দায়িত্ব সমূহ আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। তো এখানে আমাদের এই সাবজেক্টটাই একমাত্র আমাদের কাছে সহজ এবং ছোট সিলেবাসের। এখানে আলোচনা করা আছে মোট 17টি প্রশ্ন আলোচনা করা আছে। 17টি প্রশ্ন প্রথমে আমরা আলোচনা করব এক, ব্যাসেল কমিটি অনুযায়ী পরিচালনা পর্ষদের দায়িত্ব ও কর্তৃত্ব, এটা আমরা আলোচনা করব। আমরা এখানে ব্যাসেল কমিটি অনুযায়ী পরিচালনা পর্ষদের দায়িত্ব কর্তৃত্ব আমরা দেখব। যে পরিচালনা পর্ষদ, প্রত্যেকটি ব্যাংকের একটা পরিচালনা পর্ষদ থাকে, তাই না? প্রত্যেকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকে। সেই পরিচালনা পর্ষদের দায়িত্ব এবং কর্তৃত্ব আছে এবং সেটা আমাদের ব্যাসেল কমিটি অনুযায়ী সেই দায়িত্ব এবং কর্তৃত্বটা কি হবে সে বিষয়টা এখানে আমাদের চেয়েছে। তো ব্যাসেল কমিটি তার নির্দেশিকা 2015 এ বোর্ডের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত বিশদ এবং বিস্তৃত সুপারিশ দিয়েছে। ব্যাসেল কমিটির মতে বোর্ডের উচিত এক, সক্রিয়ভাবে বিষয়গুলিতে জড়িত থাকা, যে প্রত্যেকটি পরিচালনা পর্ষদের যে কমিটিতে যে লোকজন থাকবে, যারা থাকবে তারা ব্যাংকের প্রত্যেকটি বিষয়েতে সক্রিয়ভাবে অংশগ্রহণ থাকবে এবং ব্যাংক ব্যবসা এবং বাহ্যিক পরিবেশ বস্তুগত পরিবর্তনগুলির সাথে তাল মিলিয়ে চলার পাশাপাশি ব্যাংকের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার সাথে এটি সময় মতো কাজ করবে। তাহলে তারা প্রত্যেকটি কাজে সক্রিয়ভাবে থাকবে এবং ব্যাংকের যে দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষার জন্য তারা সময় মতো তারা কাজ করবে। ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্য কৌশলের উন্নয়ন, অনুমোদন এবং তাদের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। অর্থাৎ আমাদের এই পরিচালনা পর্ষদে যে দায়িত্ব কর্তব্য নিয়োজিত যেসব ব্যক্তি থাকে সেই সব ব্যক্তির কাজই হচ্ছে আপনি অনুমোদন করা, পর্যবেক্ষণ করা, তদারকি করা। এই বিষয়টা মাথায় রাখবেন। তারা নিজে কোনো ইনিশিয়েটিভ কাজ কিন্তু তারা কিন্তু কোনো কিছু করবে না। তো এখানে আমরা আজকে তো এই যে গভর্নেন্স ক্লাস আছে না, জিএফআই তো আছে। আচ্ছা, তো আমরা এই তাহলে এখানে যে কথা বললাম যে এই কমিটিতে যেগুলো থাকবে, এই পরিচালনা কমিটিতে যারা থাকবে তাদের কাজই হচ্ছে কি করা, পর্যবেক্ষণ করা, এদের কাজই হচ্ছে তদারকি করা, এদের কাজ হচ্ছে মতামত দেওয়া, আর কি মন্তব্য করা। এরা এই ধরনের কাজ করে থাকে। এরা কিন্তু নিজে কোনো কাজ কিন্তু করবে না, ইনিশিয়েটিভ নেবে না কোনো কাজে। তো 2 নম্বরে এখানে যেটা বললাম যে ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্যে এবং কৌশলের উন্নয়ন এবং অনুমোদন করা এবং তাদের বাস্তবায়ন পর্যবেক্ষণ করা, এটা পর্যবেক্ষণ করবে। ব্যাংকের কর্পোরেট সংস্কৃতি এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ভূমিকা পালন করবে। তাহলে কর্পোরেট সংস্কৃতি, ব্যাংকের যে কর্পোরেট সংস্কৃতি থাকে এবং মূল্যবোধ থাকে, সেই মূল্যবোধ প্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করে। কর্পোরেট সংস্কৃতি এবং মূল্যবোধ কি জিনিস এটা আমরা এখন পর্যন্ত আলোচনা করি, এটা আলোচনা আছে আমাদের পরবর্তী অধ্যায়ে আছে। যে কর্পোরেট সংস্কৃতি কি, একটা ব্যাংকের যে সংস্কৃতিতে ব্যাংকের বিরাজমান যে সংস্কৃতিটা মানে ব্যাংকে বিরাজমান সংস্কৃতি হলো মূলত কর্পোরেট সংস্কৃতি এবং মূল্যবোধ, কর্পোরেট মূল্যবোধটাই হচ্ছে ব্যাংকের সংস্কৃতি এবং মূল্যবোধ যেটা চালু আছে যে ব্যাংকে, সেটা হচ্ছে আমাদের কাছে কর্পোরেট মূল্যবোধ এবং সংস্কৃতি। অর্থাৎ একটা ব্যাংক যে বিশ্বাস বা যে মূল্যবোধে পরিচালনা হয় বা সেখানে যে কর্মচারীরা কাজ করে, সেটাই হচ্ছে তার কর্পোরেট সংস্কৃতি। এটা আমরা পরে আলোচনা করব, বিশদভাবে আছে। তারপরে আছে ব্যাংকের গভর্নেন্স ফ্রেমওয়ার্কের বাস্তবায়ন, তত্ত্বাবধান করা এবং পর্যবেক্ষণ পর্যালোচনা করা। করুন যে এটি ব্যাংকের আকার, জটিলতা, ভৌগোলিক পদচিহ্ন বা ভৌগোলিক চিহ্ন, ব্যবসায়িক কৌশল, বাজার নিয়ন্ত্রণ, প্রয়োজনীয়তা, উপাদান পরিবর্তনের আলোকে উপযুক্ত রয়েছে। মানে তারা এটা বিশ্বাস করে বা এটা তত্ত্বাবধান করে যে ব্যাংকের যে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আছে এটা অনুকূলে রয়েছে। এত কিছু এখানে যেটা দেওয়া আছে এরকম বলো, আমরা শুধু বলবো যে এটা অনুকূলে রয়েছে।
ব্যাংক কর্মচারীদের বা ব্যাংক কর্মকর্তাদের অনুকূলে রয়েছে। তারপরে আছে প্রতিযোগিতামূলক আড়াআড়ি নিয়ন্ত্রক এবং ব্যাংকের দীর্ঘমেয়াদী স্বার্থ ঝুঁকি এক্সপোজার এবং কার্যকরভাবে ঝুঁকি পরিচালনা করার ক্ষমতা বিবেচনায় নিয়ে সিনিয়র ম্যানেজমেন্ট এবং সিআরওর সাথে ব্যাংকের ঝুঁকির প্রবণতা প্রতিষ্ঠা করা। তাহলে মূলত যে প্রতিযোগিতামূলক এবং এটা ব্যাংককে নিয়ন্ত্রণ করার জন্য এবং দীর্ঘমেয়াদী স্বার্থ ঝুঁকিকে এক্সপোজার করার জন্য কার্যকরভাবে ক্ষমতা এবং সিনিয়র ম্যানেজমেন্ট এবং সিআরওদের সাথে কি করা, বৈঠক করা বা তাদের সাথে মিটিং করা, প্রতিনিয়ত আমাদের এটা করতে হবে। আরএএস রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট, এটা আরএএস রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট বা ঝুঁকি নীতি বা ঝুঁকি সীমার মধ্যে ব্যাংকের আনুগত্য তত্ত্বাবধান করে। ব্যাংকের মধ্যে যে বিভিন্ন ঝুঁকি নীতি আছে, ঝুঁকি সীমা আছে, এই সীমাগুলো আমাদের তত্ত্বাবধান করা, নিয়মিত তত্ত্বাবধান করা। পদ্ধতির অনুমোদন এবং ব্যাংকের মূলধন পর্যাপ্ত মূল্যায়ন প্রক্রিয়া, মূলধন এবং তারল্য পরিকল্পনা, সম্মতি নীতি, বাধ্যবাধকতা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কিত মূল নীতিগুলির বাস্তবায়ন তত্ত্বাবধান করা। ব্যাংক অ্যাকাউন্টিং এবং আর্থিক তথ্যের জন্য দায়ী একটি শক্তিশালী ফাংশন বজায় রাখা। অর্থাৎ মোট কথা, আপনি এখানে অনেকগুলো মানদণ্ড দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, এখানে 18টি দেওয়া আছে। একটি ব্যাংকের একেবারে নিচু লেভেল থেকে একবার টপ লেভেল পর্যন্ত প্রত্যেকটি কাজের জন্য আমাদের যে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালগুলো তৈরি করে আমাদের এই উপরের যে লোকজন আছে, যারা ব্যাসেল কমিটি এই যে পরিচালনা পর্ষদের দায়িত্বে থাকে, তারা এটা করে থাকে। এবং অন্যান্য ব্যাংকে নিয়ন্ত্রণ করা, বাজার নিয়ন্ত্রণ করা, রেট নির্ধারণ করা, লোন, মানে এই ধরনের যত রকম কাজ আছে সবই আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করবো আর কি। এটা একবার করে দেখে নেবেন এবং এটা মনে না থাকায় স্বাভাবিক। আপনি যতটুকু মনে থাকে, 7টা 8টা 9টা 18টি এখানে আছে, যতটি আপনার মনে থাকে ততটি আপনি লেখার চেষ্টা করবেন। আমাদের ব্যাংকের শৃঙ্খলা বজায় রাখা, ব্যাংক ঠিকমতো চলছে নাকি, সে মানে আমাদের রুলস এবং রেগুলেশন অনুযায়ী চলছে নাকি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমাদের ব্যাংক ঠিকমতো ফলো করছে নাকি, সেটা তদারকি করা, পর্যবেক্ষণ করা, যে আমরা সঠিক মতো আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য কাজটা করতেছি কিনা, এই জিনিসগুলো এখানে আমরা লিখতে পারি। অনেক বড় দেওয়া আছে, 18টি দেওয়া আছে, 18টির মধ্যে এখানে 7-8টি আমরা অবশ্যই লেখার চেষ্টা করব। তারপরে আছে 2 নম্বর, রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি অফ বোর্ড ডিরেক্টর অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী পরিচালনা পর্ষদের দায়িত্ব কর্তব্য। তাহলে ওটা গেল আমাদের ব্যাসেল 2 অনুযায়ী। একটা গেল হচ্ছে আমরা ব্যাসেল কমিটি অনুযায়ী, আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী। একই ইয়ে আসবে, একইভাবে আমরা লিখতে পারি। এখানে হচ্ছে কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা, ক্রেডিট উন্নয়ন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা। বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী পরিচালনা পর্ষদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা কি করব, কর্মপরিকল্পনা তৈরি করবে, কৌশলগত ব্যবস্থাপনা গ্রহণ করবে। কর্মপরিকল্পনা বলতে তারা যে 360 দিনে 1 বছর, ব্যাংকে 360 দিনে 1 বছর ধরা হয়। তো এই 360 দিনে তারা কি করবে, প্রত্যেক দিন যে আছে তারা বিভিন্ন রকম কর্মপরিকল্পনা সেট করবে, কোথায় কি হবে, কিসের মিটিং করবে এবং কোন বিভাগে কে নিয়ন্ত্রণ করবে বা চেক করবে, এই জিনিসগুলো এখানে আমাদের কর্মপরিকল্পনা নিয়ন্ত্রণ থাকতে হবে। ক্রেডিট এবং ঝুঁকি ব্যবস্থাপনা, আমাদের ক্রেডিট এবং ঝুঁকি ব্যবস্থাপনা অবশ্যই ব্যাংকে থাকতে হবে, কারণ ক্রেডিট আমাদের ইনকাম জেনারেট করে। আমরা যখন ব্যাংকে লোন দেই তখন আমাদের ক্রেডিটটা হচ্ছে ইনকাম জেনারেট করে এবং এর ফলে আমাদের ব্যাংকে যে লক্ষ্য অর্জন সহজ হয়ে যায়। তাহলে এই জন্য আমাদের এই ক্রেডিট সংক্রান্ত এবং ক্রেডিট এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত আমাদের অবশ্যই খুব দক্ষ হতে হবে। দক্ষ হাতে এটা আমাদের সামাল দিতে হবে, তা না হলে আমরা এটা সহজে কিন্তু এই খাতে যদি আমাদের ঝুঁকির সৃষ্টি হয় তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, এখানে আছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আমাদের কাজ এলোমেলো হয়ে যাবে, কেউ কোনো কাজ করবে না, এরকম হতে পারে। অথবা আমাদের অভ্যন্তরীণ নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের বজায় থাকতে হবে। এটা কার দায়িত্ব? পরিচালনা পর্ষদের দায়িত্ব। মানব সম্পদ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। আমাদের যে মানব সম্পদ আছে এদের আমাদের ট্রেনিং করতে হবে। বছর 6 মাস পর আমাদের 1 বছর পর আমাদের ট্রেনিং করতে হবে। ট্রেনিং করলে আমাদের যে মানব সম্পদ সেটা আমাদের উন্নয়ন সম্ভব এবং এর দ্বারা আমাদের যে
উৎপাদনশীলতা, ভালো উৎপাদনশীলতা পাওয়া সম্ভব প্রত্যেকটা কর্মীর দ্বারা। তারপর হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, আমাদের ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। যদি আর্থিক ব্যবস্থার সমস্যাগ্রস্ত হয় বা সমস্যার মধ্যে পড়ে, তার আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে কাজ করছে বলে মনে করি। প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও নিয়োগ, আমাদের বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বা আমাদের সিইও বা এমডি আমরা নিয়োগ করে থাকি। এটা কে নিয়োগ করে? এটা পরিচালনা পর্ষদ নিয়োগ করে থাকে। এটা এটা ক্ষমতা কে দিয়েছে? বাংলাদেশ ব্যাংক এদের ক্ষমতা দিয়েছে পরিচালনা পর্ষদকে। অন্যান্য দায়িত্ব, বোর্ডের সভা, এটা নির্দিষ্ট সময় পর বোর্ড সভা ডাকবে এরকম। তো এইভাবে এই 8টা এখানে পয়েন্ট দেওয়া আছে, যে কটা পয়েন্ট আপনার মনে থাকে একটু করবেন। তো পরিচালনা পর্ষদের বোর্ডের কাজ কি কি, এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি জানি আর কি। ব্যাংকে যারা কাজ করে তারা জানি যে পরিচালনা পর্ষদের মিটিং এ কি কি হয় বা কি কাজ হয় সেখানে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা লেখার চেষ্টা করব। রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টর। তাহলে এখানে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর আমাদের চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য। চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য আছে, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য। পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেওয়া, দায়িত্ব কর্তব্যের মধ্যে আছে চেয়ারম্যান হচ্ছে পরিচালনা পর্ষদের নেতৃত্ব দিবে, সম্মতি নিশ্চিত করবে যে সকলেই সেখানে সম্মত রয়েছে এবং সকলেই ব্যাংকের প্রতি সকলেই আনুগত্য রয়েছে এবং সকলেই ভালো মতো কাজ করবে, এই ধরনের সম্মতি নিশ্চিত করতে হবে। সিইও এর তত্ত্বাবধায়ক, এখানে সিইও এর অর্থাৎ এমডি কে তত্ত্বাবধান করবে চেয়ারম্যান, যে এমডি ঠিক মতো কাজ করছে কিনা বা তার কাজকর্মের কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেই জিনিসগুলো চেক করবে। কোম্পানির প্রতিনিধিত্ব করা, আমাদের প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ব্যাংক কোম্পানির জন্য প্রত্যেকটা চেয়ারম্যান প্রতিনিধিত্ব করে। কোনো জায়গায় গেলে চেয়ারম্যানদের সেখানে ডাকে, সেই চেয়ারম্যান ওই কোম্পানি বা ওই ব্যাংকের হয়ে সেখানে তত্ত্বাবধান করে। ঝুঁকি ব্যবস্থাপনা, আমাদের ব্যাংকে পর্যাপ্ত ঝুঁকি ব্যবস্থাপনা আছে নাকি সেটাকে তদারকি করবে, সম্পর্ক গড়ে তোলা। চেয়ারম্যান আমাদের ব্যাংকের বাইরেও আমাদের স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক গড়ে তোলে, যে আমরা সেখানে বড় বড় ফান্ড বা বড় বড় কোনো ডিপোজিট পাওয়ার জন্য সেখানে এই সম্পর্কটা অনেক কাজে লাগে। এই হচ্ছে আমাদের চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য, এর মধ্যে এই 6টা অন্তর্ভুক্ত আছে। তারপরে আমাদের আছে ডিপেন্ডেন্ট মেম্বার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ দ্য বোর্ড, বোর্ডের স্বাধীন মেম্বার বা স্বতন্ত্র মেম্বার। তো কর্পোরেট গভর্নেন্সে একজন স্বাধীন পরিচালক বলতে এমন একজন পরিচালককে বোঝায় যে কোনো কোম্পানির সঙ্গে কোনো বস্তুগত সম্পর্ক নেই। তো এখানে হচ্ছে এই যে কর্পোরেট গভর্নেন্স একজন স্বাধীন পরিচালক বলতে এমন একজন পরিচালককে বোর্ডের সদস্যকে বোঝায় যার সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তার অর্থাৎ কোম্পানির সাথে কোনো সম্পর্ক নেই এমন একজন ব্যক্তিকে আমরা স্বাধীন স্বতন্ত্র বোর্ড সদস্য হিসেবে আমরা বলবো যে এর বোর্ডের সাথে আমাদের এর কোনো সম্পর্ক নেই। এখানে বলা আছে তিনি তার কার্যনির্বাহী দলের অংশ নন কিংবা কোম্পানির দৈনন্দিন কাজে জড়িত নন। স্বাধীন পরিচালকের সাধারণত পরিচালনা পর্ষদে নিয়োগ করা বাঞ্ছনীয়। এখানে আমাদের কর্পোরেট গভর্নেন্সে একজন স্বাধীন পরিচালক বলতে বোঝাচ্ছে যে ওই ব্যক্তিকে বোঝায় যে বোর্ডের সরাসরি কোনো সদস্য না বা সদস্যের সাথে কোনো সংযুক্ত নেই বা কোম্পানির পরিচালনার সাথে কোনো সংযুক্ত নেই। তিনি তার নির্বাহী দলের কোনো অংশ নন, দৈনন্দিন কাজকর্ম জড়িত নন। স্বাধীন পরিচালকের ক্ষেত্রে সাধারণত পরিচালনা পর্ষদ নিয়োগ করা বাঞ্ছনীয়। এক্সচেঞ্জ কমিশনের বিজ্ঞপ্তি দ্বারা বিএসইসি সিআরএম এই বিজ্ঞপ্তির কথা বলা আছে, তারিখ 6/3/18 একটি কর্পোরেট গভর্নেন্স কোড নির্ধারণ করেছে। এই প্রোগ্রামটি স্বাধীন পরিচালক সম্পর্কিত বিধান নির্ধারিত হয়েছে এবং বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য প্রযোজ্য। উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাধীন পরিচালক মানে একজন পরিচালক যিনি হয় কোম্পানিতে কোনো শেয়ার রাখেন না বা কোম্পানি পরিচালিত শেয়ারের 1% কম শেয়ার রাখেন। আচ্ছা, তারপরে আছে যিনি কোম্পানির স্পন্সর নন বা কোম্পানির কোনো স্পন্সর বা পরিচালক, কোম্পানির মনোনীত কোনো ডিরেক্টর বা শেয়ার হোল্ডার, এর কোনো সহযোগী, বোন বোন সহযোগী কিংবা পিতামাতা বা হোল্ডিং এন্টিটির সাথে যুক্ত নন। তিনি পারিবারিক সম্পর্কের ভিত্তিতে কোম্পানির মোট পরিচালিত শেয়ারের 1% বা তার বেশি শেয়ার ধারণ করেন বা তার পরিবার সদস্যরা কোম্পানিতে উপরে উল্লেখিত
কোনো শেয়ার ধারণ করেন না, অর্থাৎ সে কোনো ক্রমে কোম্পানির সাথে সংযুক্ত করা যাবে না। কোনো ক্রমে তার কোম্পানির সাথে সম্পৃক্ত রয়েছে, তার পরিবারের হোক বা তার কোনো আত্মীয়ের মাধ্যমে হোক, তাকে এরকম করা যাবে না, মানে সংযুক্ত করা যাবে না। করা গেলে তাহলে সে বোর্ডের স্বতন্ত্র সদস্য হতে পারবে না। যিনি অবিলম্বে পূর্ববর্তী 2 আর্থিক বছরে একজন নির্বাহী হননি, মানে যদি সে নির্বাহী হয়ে থাকে তাহলে সে সাধারণত যে বোর্ড পরিচালক হবে সে হবে না। যার অন্য কোনো সম্পর্ক নেই আর্থিক উন্নতায় কোম্পানি বা তার সহযোগী সংশ্লিষ্ট কোম্পানির সাথে। এখানে বলছে যে কোম্পানি বা সহযোগী কোম্পানি রয়েছে তার সাথে তার কোনো সম্পর্ক নেই, তার কোনো আর্থিক বা কোনো সম্পর্ক নেই এরকম। যিনি কোনো স্টক এক্সচেঞ্জের সদস্য বা টিআরইসি ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট ধারক, পরিচালক এবং কর্মকর্তা নন। যিনি স্টক এক্সচেঞ্জ টিআরইসি ধারক বা পুঁজিবাজারে মধ্যস্থতাকারী কোনো সদস্য, স্বাধীন পরিচালক এবং কর্মকর্তা ব্যতীত শেয়ার হোল্ডার পরিচালক নন। এভাবে আমাদের পয়েন্ট অনেক দেওয়া আছে, এখানে দেওয়া আছে মোট হচ্ছে 9টি পয়েন্ট দেওয়া আছে। যিনি একজন অংশীদার নন, নির্বাহী নন বা সংশ্লিষ্ট কোম্পানির সংবিধিবদ্ধ অডিট ফার্ম বা অডিট ফার্মের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক পরিষেবার নিযুক্ত বা বিশেষ নিরীক্ষা পরিচালনা অডিট ফার্মের পূর্ববর্তী 3 বছরের অংশীদার বা নির্বাহী ছিলেন না। এরকম এই পয়েন্টগুলো আপনার অত্যন্ত জানা জরুরি। এই যে কয় বছর পর্যন্ত সে নির্বাহী থাকবে না, কত বছরের পরবর্তী 2 বছরে তার নির্বাহী হয়নি, মানে এই জিনিসগুলো আমাদের পয়েন্ট হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো একটু লিখতে হবে, হ্যাঁ, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যিনি একটি ব্যাংক এবং একটি নন ব্যাংক প্রতিষ্ঠানে নন এফবিআই কোনো অগ্রিম বা ঋণ প্রদানে খেলাপি হননি। আচ্ছা, যিনি রাজনৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যেটা বোর্ডের স্বতন্ত্র বা স্বাধীন সদস্য হতে গেলে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো এখানে আমরা তুলে ধরবো। আমাদের এখানে দেওয়া 9টি, এর মধ্যে যে কয়টি মনে থাকে আমরা তুলে ধরবেন আর কি নিজস্ব মোতাবেক। এখানে মোট কথা আমাদের ব্যাংকের কোনো কাজের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না, থাকা গেলে সে ওই স্বতন্ত্র সদস্য হিসেবে বিবেচিত হবে না। বোর্ড কমিটি বলা আছে বোর্ড কমিটিগুলোর কার্যকর কর্পোরেট শাসনের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং শেয়ার হোল্ডার মূল্য রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখতে পারে। সর্বোত্তম ক্রিয়াকলাপ নিশ্চিত করার জন্য কর্পোরেট কার্যকলাপের বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারে এমন একটি কমিটি গঠন করা অপরিহার্য। বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা একটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি করা ব্যাংকগুলির জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশন 2014 অনুসারে ব্যাংকগুলির জন্য নির্বাহী কমিটি, অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি নামে 3টি কমিটি গঠন করা বাধ্যতামূলক। এই কমিটিগুলি ব্যাংক ব্যবস্থাপনার কর্পোরেট গভর্নেন্সের সর্বোত্তম অনুশীলনকে সুসম্মত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে বোর্ড কমিটি আমাদের বোর্ডের মধ্যে, আমাদের ব্যাংকের যে বোর্ডের মধ্যে কর্পোরেট শাসনের জন্য আমাদের যে কমিটি ব্যবহার হয় সেটা আমাদের শেয়ার হোল্ডারদের মূল্য রক্ষায় এবং ব্যাংকের সুশাসনের জন্য বা কর্পোরেট শাসন রক্ষার জন্য আমাদের এই কমিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোত্তম ক্রিয়াকলাপ নিষেধ করার জন্য কর্পোরেট কার্যকলাপের বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং এমন কয়েকটি কমিটি গঠন করা অপরিহার্য। আমরা তাহলে বোর্ড কমিটি দেখুন, এক্সিকিউটিভ কমিটি এখানে এই অধ্যায় শুধু কমিটি নিয়েই কাজ, যে বোর্ড সভার মধ্যে জরুরি এবং দৈনন্দিন কাজগুলি পরিচালনা করার জন্য বোর্ডের সদস্যদের নিয়ে একটি নির্বাহী কমিটি গঠন করা উচিত। নির্বাহী কমিটি পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত শর্ত অনুযায়ী কাজ করবে। কার্যনির্বাহী কমিটি কাঠামো নিম্নরূপ হবে। কমিটির সদস্যদের মধ্য থেকে পরিচালনা পর্ষদ নির্বাচিত করবে। তারপরে আছে নির্বাহী কমিটি সর্বোচ্চ কত বছরের জন্য সমন্বয়ে গঠিত হবে। সদস্যরা 3 বছরের মেয়াদে উপযুক্ত নিযুক্ত হতে পারেন। আবার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান
নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, দরকার নেই। আচ্ছা, এই দায়িত্বগুলো তারা পালন করতে পারে যে আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, আবার ব্যাংক কোম্পানির সচিব নির্বাহী কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। এবং এগুলা চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এমডিসিও চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো আমাদের বেশি আসে, ঝুঁকি ব্যবস্থাপনাটা আমাদের আসে। তারপর হচ্ছে অডিট কমিটি। অডিট কমিটিটাও আমাদের একই রকমই, প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য আছে, প্রায় সিমিলার, একটু 19-20 আছে, সেই জিনিসগুলো আমরা একটু টেকনিক অবলম্বন করে পড়বো আমরা। অডিট কমিটি ব্যাংকের উদ্দেশ্য, কৌশল এবং সাময়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য বোর্ডকে সহায়তা করার জন্য দায়ী থাকে। কমিটিকে আর্থিক প্রতিবেদনের প্রক্রিয়া, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আইন প্রবিধান এবং নিজস্ব ব্যবসায়িক আচরণবিধি পর্যালোচনা করা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে আচরণবিধির সাথে ব্যাংকের সম্পত্তি পর্যালোচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির কার্যকর কার্যকারিতা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত সামরিক প্রস্তাব রয়েছে। ১. পরিচালনা পর্ষদের মধ্যে মনোনীত করবেন। পরিচালনা পর্ষদ পরিচালকদের মধ্য থেকে কমিটির সদস্য মনোনীত করবেন। অডিট কমিটি কমপক্ষে ২ জন স্বতন্ত্র পরিচালক সহ সর্বোচ্চ ৫ জন সদস্যের সমন্বয়ে গঠন করবে। সর্বনিম্ন ২ জন স্বতন্ত্র পরিচালক সহ মোট ৫ জন সমন্বয় নিয়ে গঠন করবে। শুধুমাত্র অনির্বাহী কমিটির সদস্যরাই অডিট কমিটিতে কাজ করার যোগ্য হবেন। শুধুমাত্র অনির্বাহী সদস্যরাই অডিট কমিটিতে কাজ করার যোগ্য হবেন। সদস্যদের শুধুমাত্র অনির্বাহী কমিটিতে কাজ করার যোগ্য হবেন। সদস্যদের ৩ বছরের মধ্যে মেয়াদের জন্য নিয়োগ করা যেতে পারে। ব্যাংক কোম্পানির সচিব অডিট কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আচ্ছা, এগুলা আমাদের নিজেরা দেখে নেবেন, এই জিনিসটা অনেক মজার পড়া আর কি। রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি হচ্ছে আমাদের ব্যাংকে যে ঝুঁকি বিভিন্ন রকম তৈরি হয়, এই ঝুঁকি থেকে শুরু করে চিহ্নিত করা, ঝুঁকি কি জন্য তৈরি হচ্ছে, বা এই ঝুঁকির ক্ষতি কি বা কি হতে পারে, এই ঝুঁকি আর কি কিভাবে আসতে পারে, এরকম বিভিন্ন পর্যায়িতকরণ আমরা করব, ঝুঁকিগুলোকে শ্রেণীবদ্ধকরণ করবো এবং তার ঝুঁকির মাত্রা অনুযায়ী আমরা সাজাবো। এই ঝুঁকি বেশি ক্ষতি করবে না, এই ঝুঁকি বেশি ক্ষতি করবে, এরকম ঝুঁকির মাত্রা অনুযায়ী আমরা সাজাবো। সাজিয়ে সেই ঝুঁকিগুলোকে প্রশমিত করা, মানে সেই ঝুঁকিগুলোকে কমানো, বা একবারে মানুষের যেন মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এরকম পর্যায়ে রাখাটাই হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির কাজ। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি হলো ব্যাংকের যে বিভিন্ন প্রকার ঝুঁকি রয়েছে সেগুলো যেন উদ্ভব না হয় সেগুলো প্রশমিত করার জন্য আমাদের এই ব্যবস্থাপনা কমিটি কাজ করে থাকে। এই ঝুঁকি, বিভিন্ন রকম ঝুঁকি রয়েছে আমাদের। ক্রেডিট ঝুঁকি, বৈদেশিক মুদ্রার ঝুঁকি, ইন্টারেস্ট ঝুঁকি, সুদের হার ঝুঁকি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ঝুঁকি, সমন্বিত ঝুঁকি, মানি লন্ডারিং ঝুঁকি, তথ্য যোগাযোগ ব্যবস্থা ঝুঁকি। আচ্ছা, ব্যবস্থাপনা কমিটি যাচাই করবে এবং এই ঝুঁকিগুলো ব্যবস্থা গ্রহণ করবে। একই জিনিসই সব বারবার একই রকম বলা আছে, যে এখানে যে যে কমিটিটা থাকবে সেই ঝুঁকিগুলো আমরা সেখানে কথাগুলো বেশি ফোকাস করবো আমরা। তাহলে ব্যবস্থাপনা কমিটি ঝুঁকি চিহ্নিত করবে, তারপরে ওই ঝুঁকিগুলো শ্রেণীবদ্ধ করবে, সেই ঝুঁকিগুলোকে মিটিগেট করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করবে। এই কথাগুলো ঘুরে পেঁচে বলা আছে এখানে। সংগঠন কাঠামো হচ্ছে কমিটির কার্যকারিতা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত সাংগঠনিক কাঠামো প্রস্তাব করা হয়েছে। ১. কমিটির সদস্যদের নিজেদের মধ্য থেকে পরিচালনা পর্ষদ মনোনীত করবেন। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ ৫ জন নিয়ে গঠিত হয়। সর্বোচ্চ ৫ জন নিয়ে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন হয়। সারাদিনের ৩ সেনা সদস্যের জন্য নিয়োজিত করা যেতে পারে। আচ্ছা, এটা সহজ আছে। তারপর আছে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। এই বিষয়টা আমাদের আসার সম্ভাবনা আছে এবং জানা অত্যন্ত জরুরি। স্ট্র্যাটেজিক অবজেক্টিভ
কৌশলগত কৌশলগত উদ্দেশ্য বলতে কোনো কিছু কৌশলগত থাকলে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান। এটা মাথায় রাখবেন। কোনো কৌশলগত থাকলেই, কোনো প্রশ্নে কৌশলগত থাকলে সেটা বুঝবেন যে হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান। এটা হচ্ছে ১-২ দিনের জন্য না। হুম? তাহলে কৌশলগত উদ্দেশ্যগুলো অতিমাত্রায় লক্ষ্য এবং ব্যাংকিং কোম্পানিতে তার লক্ষ্য পূরণের দিকে পরিচালিত করে। এই উদ্দেশ্যগুলি সাধারণত পারফরমেন্সের লক্ষ্যগুলিকে তাহলে কৌশলগত উদ্দেশ্যর মধ্যে আমাদের যেটা থাকবে যে কৌশলগত উদ্দেশ্যগুলি হলো অতিমাত্রার লক্ষ্য একটি ব্যাংকিং এ তার লক্ষ্য পূরণের দিকে পরিচালিত করে। এই উদ্দেশ্যগুলি সাধারণত পারফরমেন্সের লক্ষ্যগুলি কেন্দ্র করে, যেমন নতুন পণ্য লঞ্চ করা, লাভ বাড়ানো, বাজারে শেয়ার প্রসারিত করা। এই উদ্দেশ্যগুলি প্রতিষ্ঠা করার জন্য পরিচালকের পছন্দ, প্রতিযোগী ফার্মের সংস্থান এবং ক্ষমতা সম্পর্কে অন্তর্দৃষ্টি বা আলোকপাত অর্জনের জন্য কৌশলগত বিশ্লেষণ করা হয়। তাহলে কৌশলগত উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য একটা প্ল্যান আমরা হাতে নেই, যে উদ্দেশ্য আমরা দীর্ঘমেয়াদী ভাবে আমরা দীর্ঘমেয়াদে পরে এটা অর্জন করবো। যেমন হয়তো আমাদের ব্যাংক আগামী 5 বছর বা আগামী 10 বছরে একেবারে টেকনোসেন্ট্রিক হবে, বা আমাদের দেশ এটা আগামী 10 বছর পর বিদেশেও আমরা আমাদের সঠিকভাবে সেবা দিতে পারবো, বা আগামী 10 বছর আমরা এই করব বা এই হবে। এই যে এইরকম একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করাটাই হচ্ছে আমাদের কৌশলগত উদ্দেশ্য। যে এরকম একটা উদ্দেশ্য থাকাটাই হচ্ছে কৌশলগত উদ্দেশ্য। তো বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য প্রাথমিক কৌশলগত উদ্দেশ্য ঝুঁকিগুলো পরিচালনা করার সময় বিভিন্ন সংস্থা ব্যক্তিদের সেবা এবং একটি কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখা। এখানে অনেক কিছু বলা আছে। এখানে কৌশলগত প্রক্রিয়ায় প্রক্রিয়ার লক্ষ্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ একটি স্মার্ট হওয়া উল্লেখযোগ্য। একটি ব্যাংক একটি ব্যাংক গ্রাহক ধরে রাখার জন্য 40% প্রবৃদ্ধি করে, তাহলে তার স্মার্ট লক্ষ্য স্থাপন করা, যেমন গ্রাহক পরিষেবার প্রতিক্রিয়া সময় উন্নত করা এবং ক্রস সেলিং সুযোগ সুবিধা। আচ্ছা, উদ্দেশ্য। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা এইভাবে আমরা দেব না, বই পুস্তকে যেটা দেওয়া আছে। আমরা কৌশলগত উদ্দেশ্য বলতে আমরা দীর্ঘমেয়াদী উদ্দেশ্যকে বোঝাবো, ব্যাংকের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যকে বোঝাবো, যে উদ্দেশ্যগুলো আমরা বাস্তবায়ন হবে ঠিক একটা দীর্ঘমেয়াদী পর, 5 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, এরকম একটা দীর্ঘমেয়াদের পর উদ্দেশ্য হবে। এর জন্য আমরা এই কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য আমরা বিভিন্ন রকম ঝুঁকি কাঠামো তৈরি করা, বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ নেওয়া হয়। এর উপর গুরুত্ব নির্ভর করে যে আমরা এই কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের নিয়মিতভাবে রুটিন মাফিক কাজ করে যেতে হবে। মিশন যে করে আসে ঠিক ওই রকম আর কি, যে মিশন অনুযায়ী আমাদের প্রত্যেক দিনের যে নির্দিষ্ট কাজ রয়েছে, সে নির্দিষ্ট কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা সহজে কৌশলগত উদ্দেশ্য অর্জনে সম্ভবপর হব। কৌশলগত উদ্দেশ্য হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, যা কোনো ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত 5 থেকে শুরু করে 5 বছর বেশি সময় ধরে এই উদ্দেশ্যটা গ্রহণ করে থাকে। এরকম ভাবে লিখবো। কৌশলগত উদ্দেশ্য মূলত আমাদের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। আচ্ছা, আমরা হোয়াট ইজ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা আগামীতে শুরু করবো আর কি। গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কি।